ফাইনালি ইনফিনিক্স নোট 60 প্রো এর ফুল রিভিউ নিয়ে আমরা হাজির হয়ে গেলাম এবং এই কয়েকদিন ধরে আমরা ব্যাপক গবেষণা করেছি এই ফোনটা যেহেতু নতুন এসেছে এবং ইনফিনিক্স বলতেছে যে তাদের লাইন আপের সেরা ফোন এটা ব্লা 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 অনেক কিছু। সো গবেষণা করে কি পেলাম আজকের ভিডিওতে সব আপনাদেরকে জানাবো। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা চাইনা টুইনা পাস, বাট এই ফোনটা পাস করলো কিনা সেটাই দেখার পালা। চলেন শুরু করে দেই। প্রেজেন্টিং ইনফিনিক্স নোট 60 প্রো স্ন্যাপড্রাগন 7S Gen 4 5G চিপসেটের সাথে প্রিমিয়াম এবং স্লিক ডিজাইনের এই ফোনে রয়েছে 6500 mAh এর ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং দিয়েছে এবং সেই সঙ্গে দিয়েছে একটা ওয়্যারলেস চার্জিং পড কাম পাওয়ার ব্যাংক, যেটা ম্যাগনেটিক সেকশনের মাধ্যমে ফোনের সঙ্গে এইভাবে কানেক্ট করতে পারবেন। আর ডিসপ্লেতে এবার ইনফিনিক্স বেশ কিছু নতুন প্রযুক্তিও ব্যবহার করেছে। ক্যামেরা হাউজিংয়েও তারা এবার নতুন টাইনি টাইপের একটা ইন্টারেস্টিং ম্যাট্রিক ডিসপ্লে ব্যবহার করেছে। এবং সেই সাথে এই বাজেট ফোনে আমরা দেখতে পেলাম নতুন আরো একটা জিনিস, আর সেটা হলো বিল্ট ইন হেলথ মনিটরিং সিস্টেম। সব মিলিয়ে এই ফোনের বেশ কিছু জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং, আবার কিছু জিনিস আছে একটু হতাশাজনক। বাট সবার আগে দামটা জানিয়ে দিতে চাই। 8256 একটাই ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে পাওয়া যাবে ইনফিনিক্স নোট 60 প্রোর এবং দাম হচ্ছে 50,000 টাকা। এখন 50,000 টাকায় এই ফোনটা কি দিচ্ছে কি দিচ্ছে না, আদৌ কেনা ঠিক হবে কিনা সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। ফোনের ডিজাইনটা এবার ইনফিনিক্স একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে। ক্যামেরা বাম্পের সাথে তারা একটা অ্যাক্টিভ ম্যাট্রিক ডিসপ্লে দিয়েছে, যেটা আলাদা আলাদা একটা সিনারিও যেমন নোটিফিকেশন, কলস, চার্জিং ইত্যাদি বিভিন্ন সময় অ্যানিমেট হয় এবং যেটার মাধ্যমে আপনি টুকিটাকি কিছু গেমও খেলতে পারবেন। বাট এই গেম আপনি কেন খেলবেন তার উত্তর কিন্তু আমার জানা নাই। বাই দ্য ওয়ে, এইটা আপনি চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন প্রাণীর কিউট কিউট অ্যানিমেশন সেট করতে পারবেন এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো এইটা আপনি বন্ধও করে রাখতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এটা বন্ধ করা থাকলে কিন্তু বোঝা যায় না যে এখানে এমন একটা ডিসপ্লে রয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 7.45 মিলিমিটার আর ওয়েট 200 গ্রামের আশেপাশে। ফোনটাকে একটা কম্প্যাক্ট সাইজের ফোনই বলা চলে, তারপরে আমার কাছে মনে হয়েছে যে কেউ হয়তো এক হাতে এটাকে অপারেট করতে পারবেন না। ভালো ব্যাপার হচ্ছে তারা ফ্রেমটা মেটালের দিয়েছে, রিয়ার প্যানেলটা প্লাস্টিক ম্যাট ফিনিশের, এর ফলে হাতের ছাপ খুব একটা বোঝা যায় না, দেখতেও কিন্তু বেশ ফিউচারিস্টিক মনে হয় আর কি। হ্যান্ডফিলটা বেশ প্রিমিয়ামই আমার কাছে লাগলো। IP64 এর রেটিংও রয়েছে এতে, ফলে পানির ঝাপটা বা ধুলাবালি থেকে এই ফোনটা বেশ নিরাপদেই থাকবে। বাট আমার কাছে মনে হয়েছে যে 50,000 টাকা দামের একটা ফোনে IP64 অনলি। আমরা তো আজকাল 20-21 হাজার টাকা দামের ফোনেও IP69K পর্যন্ত পাচ্ছি। হোয়াই অনলি IP64? এনিওয়ে, ডিজাইন জিনিসটা আপেক্ষিক, কারো অনেক ভালো লাগতে পারে এটা, আবার কারোর কাছে খুবই বিরক্তিকর মনে হতে পারে। আপনি কোন দলের অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন। যদি আমার মতামত জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ভাই এটারে না মানে একটু কেমন জানি একটু অদ্ভুত বানিয়ে ফেলেছে ইনফিনিক্স। মানে আইফোনের মতো রাখার চেষ্টা করেছে, আবার এখানে এই ম্যাট্রিক ডিসপ্লেটাও নাথিং ফোনের মতো মনে হচ্ছে, আবার শাওমি ফোনের মতো লাগে একটু। সব মিলিয়ে এটা একটা শঙ্কর প্রজাতির ডিজাইন আমার কাছে মনে হয়েছে। খুব যে আমার ভাল লাগছে ওইটা কিন্তু না। আপনার কেমন লাগলো? বাই দ্য ওয়ে, এতে যে বিল্ট ইন হেলথ মনিটরিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছে এইটা আমি বলবো যে বাজেট ফোনের মধ্যে এবারই হয়তো প্রথম আমরা দেখেছি। এই সেন্সরের মাধ্যমে আপনি হার্ট রেটের পরিমাপ জানতে পারবেন, স্ট্রেস মনিটর করতে পারবেন, ব্লাড অক্সিজেন বা হেলথ রিলেটেড অ্যাক্টিভিটিস মনিটরিং করতে পারবেন। ডেডিকেটেড একটা ওয়ান ট্যাপ AI বাটনও ইনফিনিক্স এখানে ইমপ্লিমেন্ট করেছে, যেটা ভালো ব্যাপার হচ্ছে যে ভাই কাস্টমাইজ করে যে কোনো অ্যাপ সেট করা যায়। ডিজাইনে আরও দেখতে পাচ্ছি হ্যালো লাইট নামক একটা জিনিস, বেশ চমৎকারই লাগে দেখতে। এইটাও নোটিফিকেশন সহ আরো কিছু ইনফরমেশন আপনাকে দেবে। বাকি পোর্টস এন্ড বাটনগুলো ঠিকঠাকই আমাদের কাছে মনে হলো। আর ফোনটার বেজেলগুলো বেশ চিকন, সামনের দিকে দেখলে আপনার আসলেও ভালো লাগবে। মানে পেছনে যেমন তেমন, সামনে কিন্তু বেশ ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। পাশাপাশি সেলফি ক্যামেরা কাটআউটটা কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক, এইটা আমার কাছে আরো পজিটিভ মনে হয়েছে। সো এই ছিল এই ফোনের ডিজাইনের ব্যাপার। আপেক্ষিক জিনিসপত্র ভাই, এটা নিয়ে আমি কমেন্ট না করি, আপনারাই করেন। তবে কমেন্ট করব ডিসপ্লে নিয়ে। 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের একটা প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা আবার LTPS অ্যামোলেড প্যানেল। রিফ্রেশ রেট 144 হার্জ, যেটা এখনো পর্যন্ত গিমিক আমি বলবো, কারণ বেশিরভাগ অ্যাপগুলো কিন্তু 120 হার্জও ঠিকঠাক মতো সাপোর্ট করে না। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস এবং এইটা ভাই ইনডোরে তো অবশ্যই, বাইরেও আমাদের কাছে বেশ ভালোই মনে হলো। এই ডিসপ্লে 100% DCI P3 কালার গ্রাউন্ড সাপোর্ট করে, ফলে এটার কালার রিপ্রোডাকশন খুবই ভালো আমরা পেয়েছি। যথেষ্ট ভাইব্রেন্ট, ক্রিস্প আর কন্ট্রাস্টে আমাদের কাছে মনে হয়েছে। কালার সেপারেশনও ঠিকঠাকই মনে হলো। ভিউইং অ্যাঙ্গেল ঠিক আছে, কোনো কালার শিফটিং বা কালার ব্লিডিং ইস্যু আমাদের চোখে কিন্তু পড়েনি আসলে। পিক্সেল ডেন্সিটিও কিন্তু আমাদের কাছে বেশ ডিটেলড আর ক্রিস্প লেগেছে। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন কিন্তু এই ডিসপ্লেতে রয়েছে।
এটাও একটা ভালো দিক। বাট যে প্রোটেকশনই থাকুক না কেন ভাই, গরিলা, হনুমান যাই থাকুক না কেন ভাই, টাইগার থাকলেও ফোন হাত থেকে পড়লে কিন্তু খবর আছে, আপনার একটু সাবধান থাকবেন। সবসময় ভালো একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন এবং ব্যাক কভারটা একটু লাগিয়ে রাখবেন ভাই। আমার হাত থেকে অনেকগুলো ফোন ভাঙছে, কিন্তু অনেক বেশি ওভার কনফিডেন্ট আমি হয়ে গিয়েছিলাম। সো এই ডিসপ্লেতে আমরা আসলে কমপ্লেন করার মতো তেমন কোনো কিছু খুঁজে পাই নাই। ইনডোর আউটডোরে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, ইউটিউব সব ক্ষেত্রেই বেশ ভালো মনে হয়েছে আমাদের কাছে। স্ন্যাপড্রাগন 7S Gen 4 এই চিপসেটটা দিয়ে আমরা এই দ্বিতীয় ফোন হাতে পেলাম আর কি। এর আগে Xiaomi Redmi Note 15 Pro Plus ওই ফোনে দেখেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ফোন। সো ওই ফোনটার দাম তো অনেক বেশি ছিল, তারা বেশ খানিকটা কম দামে সেম চিপসেট দিচ্ছে, আবার অন্যান্য আরও কিছু জিনিস দিয়েছে। এটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, কিন্তু একটু কাহিনী আছে এখানে ভাই। এটা 2025 সালের অগাস্টে লঞ্চ হওয়া 4 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা চিপসেট। খুব বেশি ফোনে কিন্তু এখনো এই চিপসেটটা আমরা দেখি নাই। এর একটা কোর হচ্ছে 2.7 GHz এর ক্রায়ো প্রাইম, মডেল নাম্বার হচ্ছে Cortex A720। তিনটা কোর রয়েছে 2.4 GHz এর ক্রায়ো গোল্ড Cortex A720 মডেলের। বাকি চারটা ক্লাস্টার হচ্ছে 1.8 GHz এর ক্রায়ো সিলভার Cortex A520। জিপিইউ নিয়ে আমার একটু কমপ্লেন আছে ভাই এই চিপসেটটার। Adreno 810 895 MHz এর জিপিইউ, স্পিডের ব্যাপারটা মিলতেছে না ভাই দামের সঙ্গে, বা এই চিপসেটের যে ক্ষমতা সেইটার সঙ্গে জিপিইউর ক্ষমতা মিসম্যাচ করে আর কি। সো এই চিপসেটটার এটা একটা ড্রব্যাক আমি বলবো। সো এটার থেকে আরও বেশি ভিজুয়াল পাওয়া যাইতো যদি জিপিইউর স্পিড অন্তত 1.2 GHz হইতো। আরও কাহিনী আছে, এরকম আরও বেশ কিছু ফোন আমরা হাতে পেয়েছি এবং কাজও করেছি, আপনারা দেখেছেন। র্যামের ভেরিয়েন্ট হচ্ছে 8GB, তো শুনলেনি। LPDDR5X ভেরি গুড। রমের ভেরিয়েন্ট হচ্ছে UFS 2.2। মানে ভাই ওই যে সেই লুঙ্গি পরে কোটটাই পরার ছবিটার এক্সাম্পল আবার আর কি আমাদের চোখের সামনে ভেসে উঠলো। মানে এটা কিন্তু মিসম্যাচ করছে, স্পেশালি যখন ফোনের দাম হবে 50,000 টাকা, তখন তো ডেফিনেটলি আমি এটা UFS 3.1 চাইবো। আচ্ছা যাই হোক, এটা তো হার্ডওয়্যারের একটা লিমিটেশন আমি আপনাদেরকে বললাম, বাট আর একটা ফিজিক্যাল লিমিটেশন আছে এই ফোনের স্পেশালি, সেটা হলো এই ফোনে নেই কোনো SD কার্ড স্লট, হাইব্রিডও নাই। সো মেমোরি কার্ড যদি আপনার বাসায় থেকে থাকে ইমিডিয়েটলি আমার ঠিকানায় পাঠাই দেন ভাই, এই ফোনটা যদি কেনেন আর কি। মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না আপনি। আমার মনে হয় এটা একটা ব্যাড ডিসিশন। মেমোরি কার্ডের স্লট রাখা উচিত ছিল, কারণ আমাদের দেশে প্রেক্ষাপটে মেমোরি কার্ড একটা কমন জিনিস। আমরা কিন্তু একটু মেনে নিই যে স্টোরেজ কম আছে, আমরা মেমোরি কার্ড দিয়ে ওইটা এক্সটেন্ড করব। এই অপশনটা কিন্তু এই ফোনে নাই। তবে যেটা আছে সেটা হলো 4758 স্কোয়ার মিলিমিটারের 3D আই স্কুল ভিসি কুলিং সিস্টেম। এর ফলে এই ফোনটা কিন্তু খুব কম হিট প্রডিউস করে। ইভেন এক্সটেন্ডেড গেমিং সেশনেও আমরা দেখেছি যে খুব বেশি হিট প্রডিউস করে নাই, যেটুকু করেছে ওইটা ডিসেন্ট। সফটওয়্যার হিসেবে পাচ্ছেন লেটেস্ট XOS 16 এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16, বেশ ভালো একটা কম্বো। ইনফিনিক্সের ইউআইও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে আগের চাইতে। ইউআইয়ের যে অ্যানিমেশন, ট্রানজিশন যথেষ্ট স্মুথ আমাদের কাছে মনে হয়েছে এবং অ্যাপ সুইচিংও যথেষ্ট ফাস্ট পেয়েছি। আর এটা যে মাল্টিটাস্কিং, মেজর কোনো হিকআপ বা স্লোনেস আমরা পাই নাই। তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি ভারী অনেকগুলো অ্যাপ আপনি অ্যাক্টিভ করে রাখেন তখন একটু স্লো ফিল পেয়েছি এবং আমার মনে হয় সেটা স্বাভাবিক। র্যাম ম্যানেজমেন্টও আমাদের কাছে মোর অর লেস ডিসেন্টই মনে হলো। 10 থেকে 15টা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিলোড ছাড়াই কিন্তু ধরে রাখতে পেরেছে মোস্ট অফ দ্য টাইম। অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেকগুলো অ্যাপ রিলোড নেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রি ইনস্টলড অনেকগুলো অ্যাপ রয়েছে যেগুলোকে আমরা ব্লটার বলি, তবে অধিকাংশ অ্যাপগুলো আপনি চাইলে আনইনস্টল বা ডিসেবল করে রাখতে পারবেন। এই ফোনে আরও মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্লো স্পেস ডিজাইন থিম ইন্সপায়ার্ড বাই iOS। বরাবরের মতো XOS এ প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, আগের চাইতে আরো বেশি স্মুথ হয়েছে এবং অ্যাড করেছে আরো অনেক কিছু, যেমন গেস্টার, নেভিগেশন, থিমস, আইকনস, 3D লক স্ক্রিন আর ওয়ালপেপার এবং নিজের ইচ্ছামতো হোম স্ক্রিন সাজিয়ে নেবার অনেক অনেক সুবিধা। বাট এই ফোনের ইউআইটা মোর অর লেস iOS থেকে টুকলি করা আর কি, আমি টুকলি বলবো। কারণ হচ্ছে যে ভাই আগে কিন্তু একটা ইউনিকনেস ছিল আর কি XOS এ, ওইটা ধীরে ধীরে আইফোনের মতো হয়ে গেছে আর কি। সো এটারে আমার মনে হয় অ্যাভয়েড করার কোনো উপায় এই মুহূর্তে নাই। ম্যাক্সিমাম সব কোম্পানি ওই একই কাজটা করতেছে। ডিজাইনও কি বলবো, যাই হোক ইন্সপায়ার্ড বললে মনে হয় কেউ কেউ খুশি হবে আর কি। বাইরেও টুকলি ডিজাইন, আবার ওএস ওইটাও ভাই সেম অবস্থা। কি বলবো আর কি, আর কিছু বলার নাই। যাই হোক, আপনার কাছে এই ব্যাপারটা কেমন লাগে, এই যে আইফোন থেকে অনুপ্রাণিত, একটু কমেন্টে জানিয়ে দিন। 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে ইনফিনিক্সের নোট 60 প্রোতে এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। এটা একটা ভালো দিক কিন্তু। হ্যাঁ, আগে কিন্তু এই আপডেটটা এত ফ্রিকোয়েন্ট ছিল না, যেটা বেড়েছে, বাট আরও বাড়ানো উচিত। অ্যাটলিস্ট 5টা অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া উচিত, কারণ 50,000 টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো, মিনিমাম ভাই
4 বছর তো চালাবো আমি, তাই না? বা আমার মতো গরিব যারা আছে আর কি, তারা তো আরও বেশি সময় ধরে চালাবে, অন্তত 5 বছর চালাবে। সো 5টা অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া উচিত ছিল। বেঞ্চমার্ক টেস্ট করে আমরা স্কোর পেয়েছি AnTuTu-তে 11,01,211, গিগবেঞ্চে সিঙ্গেল করে 1243 এবং মাল্টি করে 3,372। আমরা এই চিপসেটের আরেকটা ফোনে রিভিউ করেছিলাম, Redmi Note 15 Pro Plus, এবং মজার ব্যাপার হচ্ছে একই চিপসেট থাকার পরেও ইনফিনিক্সের এই ফোনে কিন্তু স্কোর বেশ খানিকটা বেশি এসেছে। যাই হোক, ডেইলি ইউসেজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, স্ট্রিমিং, মিডিয়াম গ্রাফিক্সের গেমিং, এই সমস্ত কাজে কনসিস্টেন্টলি স্মুথ পারফরমেন্স এই ফোনটা দিয়েছে। হেভি মাল্টিটাস্কিং বা ইন্টেন্সিভ গেমিং টাস্কে স্লাইটলি স্লো ডাউন আমরা খেয়াল করেছি, হুইচ ইজ ডিসেন্ট। থার্মাল কন্ট্রোলিংটাও বেশ ভালো ছিল, আমি বলবো যে কন্ট্রোলড, খুব বেশি গরম হয়নি, তবে যতটুকু হয়েছে এইটা আইসডোম কুলিং সিস্টেম যেটা ইনফিনিক্স অ্যাপ্লাই করেছে সেটা মোটামুটি কন্ট্রোল করতে পারছিল। ফোনটা থেকে ফ্ল্যাগশিপ পারফরমেন্স না পেলেও ব্যালেন্স মিড রেঞ্জের পারফরমেন্স আমরা পেয়েছি। আমরা বেশ কিছু পপুলার গেম ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি। পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেট দিয়ে বেশ ভালোভাবে আমরা খেলতে পেরেছি। লং সেশনে প্রচুর এনিমি চলে আসলে তখন মাইনর কিছু ফ্রেম ড্রপ আমরা পেয়েছি, বা অতিরিক্ত অ্যাকশন সিকোয়েন্সে একটু ল্যাগের দেখা পেয়েছি। কল অফ ডিউটিতে ভেরি হাই গ্রাফিক্স এবং ভেরি হাই ফ্রেম রেটে যথেষ্ট স্টেবল পারফরমেন্স আমরা পেয়েছি, তেমন কোনো মেজর ফ্রেম ড্রপ আমরা এখানে পাইনি। ফ্রি ফায়ার যথেষ্ট ভালো চলেছে এবং চলারই কথা। স্মুথ গ্রাফিক্সে 120 FPS আমরা পেয়েছি। অ্যাসফল্ট 9-এ আমাদের তেমন কোনো মেজর ইস্যু চোখে পড়ে নাই, কোনো ল্যাগ ইস্যু ছাড়াই কিন্তু যথেষ্ট ভালো খেলতে পেরেছি। বাট গ্রাফিক্স কোয়ালিটি দেখে মনে হয়েছে যে এইটা আর একটু ইমপ্রুভ হইতে পারতো। যেটা বটলনেক করেছে এই চিপসেটের যে জিপিইউ, ওইটার স্পিড কিন্তু বিলো স্ট্যান্ডার্ড। এই কারণেই মূলত মনে হয়েছে যে আরেকটু বেটার গ্রাফিক্স হলে আরো ভালো পারফর্ম করতো। সো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়েছে, এইটা মডারেট গেমারদের জন্য ঠিকঠাক আছে। কম্পিটিটিভ হাই FPS ইউজার যদি আপনি হন, তাহলে আমার মনে হয় না যে এই ফোনটা আপনাকে খুব বেশি খুশি করবে। ফ্ল্যাগশিপ ফোন কেনার সাজেশন রইল, অথবা এই বাজেটে বাজারে কিন্তু অপশনের শেষ নাই। সো এই ফোনটা যতই আমরা ব্যবহার করতেছি, মানে একটা জিনিসই মিস করতেছি আর কি, যে চিপসেটটা আর একটু পাওয়ারফুল আসলে হওয়া উচিত, ডিজার্ভ করে 50,000 টাকা দামের একটা ফোন। আরও পাওয়ারফুল চিপসেটের ফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। হ্যাঁ, সো অফিসিয়াল ডিভাইস হিসেবে চিন্তা করলে হয়তো কারো কারো কাছে ঠিক মনে হইতে পারে, বাট আমরা তো আসলে অল্পতে খুশি হই না আর কি। আমাদের সামনে তো আরও অনেক অপশন আছে। সেই হিসাব করলে আমার মনে হয় যে চিপসেটটা একটু দাম বিবেচনায় বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর কি। আচ্ছা, আর একটা জায়গায় মনে হয় ফোনটা বেশ ভালোই শাইন করবে, আর সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। 6500 mAh ব্যাটারি আছে। আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট, কমপ্লেনের কোনো সুযোগ নাই, কারণ ফোনটা যথেষ্ট স্লিম এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। বক্সের মধ্যে চার্জারও পেয়ে যাবেন। বক্সের মধ্যে আরেকটা মজার জিনিস পাবেন, সেটা হলো এই ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কটা। এই ফোনে ওয়্যারলেস চার্জিং আছে, যেটা কারো কারোর জন্য অনেক কনভিনিয়েন্ট, এবং এটা দিয়ে আপনি ওয়্যারলেস চার্জিং পড হিসেবেও এর সঙ্গে ইউজ করতে পারবেন। আবার যেহেতু এর মধ্যে 5000 mAh এর ক্যাপাসিটি রয়েছে, আপনি বাইরে গেলে এক্সট্রা চার্জও পেয়ে যাবেন। ফোনের সঙ্গে যে চার্জিং কেসটা দিয়েছে তারা, এটা কিন্তু ম্যাগনেটিক, এবং এই পাওয়ার ব্যাঙ্কটাও ম্যাগনেটিক। সো ম্যাগনেটিক সাকশনের মাধ্যমে ফোনের সঙ্গে এইভাবে আপনি লাগিয়ে রাখতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্কটিকে। পাশাপাশি এই ফোনে 7.5 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং এর সুবিধা রয়েছে, আর 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট তো রয়েছেই। বাইপাস টেকনোলজি ইউজ করেছে ইনফিনিক্স এই ফোনে। এর ফলে আপনি ফোনটা চার্জে দিয়েও মোটামুটি গেমিং বা টুকটাক ইউসেজ করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি ভালো, তবে খুব বেশি ভালো আমার কাছে মনে হয় নাই, কারণ স্লিম একটা ফোন, এইটার লাউডনেস এবং বেইজ প্রোডাকশনে একটু লিমিটেশন খেয়াল করেছি। যদিও এটা টিউন করেছে JBL, বাট আমার কাছে কিন্তু ওই রকম আউটপুট মনে হয় নাই। তবে স্টেরিও স্পিকার আছে, মোটামুটি ব্যালেন্সড আমার কাছে মনে হলো। সো মাল্টিমিডিয়া কনজাম্পশন করে শান্তি পাবেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, যাতে আবার iOS-ও রয়েছে, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। সামনে তারা ইউজ করেছে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। তবে 50,000 টাকা দাম একটা ফোনের, হোয়ার ইজ টেলিফটো লেন্স? ফোনের দাম বেড়েছে, আপনারা সবাই সেটা জানেন, এবং ফোন কোম্পানিগুলো শিংফ্লেশন করবে, এটা আমরা অনেক আগে থেকেই প্রেডিক্ট করতেছি। বাট 50,000 টাকা দামের একটা ফোনে টেলিফটো লেন্সটা আমার মনে হয় স্ট্যান্ডার্ড হওয়া উচিত, কারণ আলট্রা ওয়াইড শুটারের চাইতে কিন্তু টেলিফটো লেন্সটা বেশি কাজে আসে। আশা করছি ইনফিনিক্স আমাদের এই পরামর্শটা শুনবে। টকিং অ্যাবাউট দ্য পিকচার কোয়ালিটি, আমরা ডে লাইটে বেশ ভালোই শার্প আর ডিটেল আউটপুট পেয়েছি। ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট বলবো, খুব বেশি ভালো বলা যাবে না। কালার টোনটা অনেকটা ন্যাচারাল রাখে। হোয়াইট ব্যালেন্স আর এক্সপোজার AI দিয়ে কন্ট্রোল করে একটু
ব্যালেন্স করে দেয় আর কি, বাট কোথাও কোথাও একটু গন্ডগোল করে আর কি মাঝে মাঝে। আর পর্যাপ্ত আলো আর স্টেবল হাতে যদি ছবি তোলেন তাহলে বেশ ভালো ছবি এর কাছ থেকে পাবেন। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন মোটামুটি ঠিক আছে, তবে ব্যাকগ্রাউন্ডে যদি একটু কমপ্লেক্স কিছু থাকে তখন দেখবেন যে একটু স্ট্রাগল করে, আর এজগুলা স্মাচ করে ফেলে। 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড শুটারটা তারা ব্যবহার করেছে সেইটা মেইন সেন্সরের সাথে বেশ ভালোই মিল আছে, তবে এতটা না আর কি, কাজ চলে যাওয়ার মতো। ফ্রন্ট ক্যামেরাটা সোশ্যাল মিডিয়া রেডি মনে হয়েছে আমাদের কাছে, তবে লো লাইটে ফেস যথেষ্ট স্মুথ করে ফেলে আর ডিটেল গায়েব হয়ে যায়, নয়েজ চলে আসে, প্রচুর ডিজিটাল নয়েজ। আর সামনে পেছনে দুইটা ক্যামেরাতে একটা কমন সমস্যা আমি দেখেছি, শ্যাডো এরিয়াগুলো একটু ওভার এক্সপোজ করে ফেলে মাঝে মাঝে, প্রচুর নয়েজ ক্রিয়েট করে। 4K তে 30 FPS এ আপনি সর্বোচ্চ শুট করতে পারবেন এটা দিয়ে। OIS আছে, যথেষ্ট ভালো কাজ করে বলে আমার কাছে মনে হয়েছে, এবং OIS কিন্তু সামনে পেছনে দুইটা ক্যামেরাতেই আছে। স্টেবিলাইজেশন আমার কাছে বেশ ডিসেন্ট মনে হলো আর কি। ক্যামেরা পারফরমেন্স আমার কাছে দাম বিবেচনায় ডিসেন্ট মনে হয়েছে আর কি, মানে ওয়াও ফ্যাক্টরটা আমরা একটু মিস করেছি আর কি। যেহেতু ফোনের দাম 50,000 টাকা, সো আমাদের প্রত্যাশার পরিমাণটা আর একটু বেড়ে গিয়েছিল। ইনফিনিক্সের এর আগে যে ফোনগুলো আমরা রিভিউ করেছি দাম বিবেচনায় কিন্তু যথেষ্ট ভালো প্রশংসা আমরা করেছি, বাট এটার দাম যেহেতু 50 ছুঁয়ে ফেলেছে ভাই, সো ডেফিনেটলি পারফরমেন্সটা আমরা সেরকম আশা করেছিলাম, মানে স্ট্যান্ডার্ড পর্যন্ত আছে আর কি, ওই এর চাইতে মানে অ্যাবভ স্ট্যান্ডার্ড বা অনেক ভালো দাম বিবেচনায় ফাটাফাটি ওই ফ্যাক্টরটা আর কি এই ফোনে নাই। ওয়াইফাই 6 আছে, যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো, আর ব্লুটুথ 5.4, দিস ইজ ওকে। NFC আছে, IR ব্লাস্টার তো আছেই, মডার্ন যত কানেক্টিভিটি অপশন রয়েছে সবই দিয়েছে ইনফিনিক্স এই ফোনে, এই ব্যাপারটা আমি অ্যাপ্রিশিয়েট করবো। আলট্রা লিঙ্ক নামক একটা ফ্রি কলিং সুবিধা রয়েছে ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করে, আর একটা ইনফিনিক্স ফোনের সঙ্গে আপনি নেটওয়ার্ক ছাড়াও অনেক দূর পর্যন্ত যোগাযোগ করতে পারবেন। AI ফিচারের অভাব নেই, প্রচুর পরিমাণে AI ফিচার রয়েছে, যেমন ইনফিনিক্স AI সাজেশনস, AI স্ন্যাপ মেমো, AI মাইন্ড হাব, ফটো অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফাইনাল ভার্ডিক্টে আমরা চলে এসেছি এই ফোন সম্পর্কে, এবং মোটামুটি খুঁটিনাটি সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, কোন জায়গাটায় এই ফোনের দুর্বলতা রয়েছে, কোন জায়গাটায় খুব ভালো করেছে। বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হলো যে এই ফোনের দামটা একটু স্লাইটলি বেশি হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, ধরেন 50,000 টাকা, তো এই বাজেটে আর একটু বেটার স্পেক আমরা আশা করেছিলাম। আর এইটা যদি কিনতেই হয় আইগে যদি 40 থেকে 45-এর মধ্যে কাভার করা যেত কোনোভাবে, তাহলে আসলে আমার এই ফোন নিয়ে তেমন কোনো কমপ্লেন ছিল না। আবার বেশ কিছু ভালো ব্যাপার রয়েছে এই ফোনের, কিছু পেতে গেলে তো আপনাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে, এটাই দুনিয়ার রীতি ভাই। বাট 50,000 টাকায় অফিসিয়াল ফোনের অপশন কিন্তু ধীরে ধীরে অনেক কমে আসতেছে। আমি বলবো যে 60,000 টাকায়ও আজকাল অনেক অফিসিয়াল ফোন আমরা দেখতেছি, যে সমস্ত ফোনের তুলনায় এটাতে আরও বেটার কিছু সুবিধা রয়েছে আর কি। সো সেসব জিনিস মাথায় রাখলে আপনি ডিসেন্ট একটা ফোন হিসেবে ইনফিনিক্স নোট 60 প্রোটা কনসিডার করতে পারেন। আপনার কাছে কেমন লাগলো ইনফিনিক্স নোট 60 প্রো? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর বাই দ্য ওয়ে, সামনে কিন্তু ঈদ আসতেছে, অনেকে ঈদের শপিং করতেছেন, যারা কোয়ালিটি পোশাক কিনতে চান, স্পেশালি পাঞ্জাবি কিনতে চান বা এরকম টি শার্ট কিনতে চান ঈদ উপলক্ষে, তারা কিন্তু ঘুরে আসতে পারেন ফ্যাব্রি লাইফ থেকে। আর যদি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট চান তাহলে TTP10 এই কুপন কোডটা ব্যবহার করতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমাদের দেওয়া লিঙ্কটা ফলো করতে পারেন। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।